স্বাগতম তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে। আমি তনুশ্রী, যেখানে বাংলা সাহিত্যের সেরা গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে অনুভূতির রঙে। আমার আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের দাম্পত্য। একটা সংসার, 22 বছরের সম্পর্ক, 5 মাসের বিচ্ছেদ, আর একটা ছোট্ট ঘটনার মধ্যে লুকিয়েছিল ফিরে আসার পথ। যে স্ত্রী স্বামীর জীবনকে কখনো পুরোপুরি বুঝতে পারেনি, যে স্বামী অভিমানে চুপ করে থেকেছে বছরের পর বছর, তাদের ভাঙনের মাঝখানে হঠাৎ এসে দাঁড়ায় এক অচেনা শিক্ষা। কিভাবে? চলো আজ শুনি সেই সম্পর্কে নতুন করে ফিরে পাওয়ার গল্প, শুধুমাত্র তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে। রমেনবাবুর ঘুম ভাঙতে আজও একটু দেরিই হলো। দিনের পর দিন পরিশ্রমে কাটানো জীবনে এই দেরিতে ওঠাটুকুই যেন তার একমাত্র বিলাস। কিন্তু চোখ খুলতেই আজ তার মনে হলো সকালের এই চেনা পরিবেশ যেন কোথাও একটা অচেনা পরিবর্তনের ছোঁয়া আছে। শুয়ে শুয়ে চারপাশে চোখ বোলাতেই নজরে পড়ল সামনের ছোট টেবিলের ওপর রাখা একটি ট্রে, তার মধ্যে ধোঁয়া ওঠা চায়ের পট আর কাপ। দৃশ্যটা দেখে তিনি খানিক অবাক হলেন। গত কয়েক মাসে এমন সকাল তার জীবনে আসেনি। একসময় অবশ্য এটাই ছিল নিয়ম। ভোরবেলায় আধো ঘুমে সুমিত্রা তার হাতে 1 কাপ চা ধরিয়ে দিত। রমেনবাবু বিরক্ত মুখে 2-1 চুমুকে সেটা শেষ করেই আবার বিছানায় গা এলিয়ে দিতেন। দিনের বাকি সময় চা তিনি অনেকবার খেলেও সেই সকালের চাটা যেন তার কাছে ছিল নিছক অভ্যাসের বাধ্যতা। তবু কখনো প্রতিবাদ করেননি, কারণ 22 বছর আগে সুমিত্রা যখন এই সংসারে এসেছিল, তখন থেকেই তার ছোট বড় সব অভ্যাস, যত্ন আর নিয়মকে নিঃশব্দে মেনে নিয়েছিলেন রমেনবাবু। সেই নীরব মেনে নেওয়াই ধীরে ধীরে তাদের দাম্পত্যের অলিখিত নিয়ম হয়ে উঠেছিল। রমেনবাবুর মনে হলো নিশ্চয়ই রঘু ভুল করে আবার সকালের চায়ের ট্রেটা এনে রেখে গেছে। 5 মাস ধরে তো এই অভ্যাস উঠে গেছে। কিন্তু পর মুহূর্তেই তার চোখ গেল নিজের গায়ের চাপা পাতলা চাদরের দিকে। ভোরের দিকে এখন হালকা ঠান্ডা পড়ে, তার উপর মাথার উপরে পাখা পুরো দমে ঘুরছিল। রাতের শেষ ভাগে ঠান্ডায় তার ঘুম ভেঙেও ছিল, সেটা স্পষ্ট মনে আছে। তখন পায়ের কাছে পড়ে থাকা চাদরটা খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে গুটিসুটি মেরে আবার শুয়ে পড়েছিলেন। মনে হয়েছিল রঘু আজ নিশ্চয়ই চাদরটা ঠিক মতো দেয়নি। কিন্তু এখন দেখছেন মাথা থেকে পা পর্যন্ত চাদর সুন্দর করে ঢাকা। ঘুমের মধ্যে কখন যে নিজেই সেটা টেনে নিয়েছেন কিছুতেই মনে করতে পারছেন না। তার থেকেও বেশি বিস্ময় এলো সামনে তাকিয়ে। ঘরের দরজা দুটো খোলা। রঘু কখনো এমন অসাবধান নয়। চা রেখে যাওয়া এক কথা, কিন্তু দরজা খোলা রেখে যাওয়া, তার উপর দরজায় ঝোলানো নতুন পর্দা। রমেনবাবু ভালো করে তাকালেন। হালকা মুগা রঙের সেই পর্দা, চেনা, খুব চেনা। তিনি তো ভেবেছিলেন সুমিত্রা চলে যাওয়ার সময় এমন সব জিনিস সঙ্গে করেই নিয়ে গেছে, কারণ গত কয়েক মাসে একবারই শুধু এই ঘরের পর্দা পাল্টানো হয়েছিল। তখন রঘুই নিজের পছন্দে একটা গাঢ় নীল ভারী পর্দা এনে লাগিয়েছিল। কিন্তু এখন সেই নীল পর্দার কোনো চিহ্ন নেই। বালিশে ভর দিয়ে একটু উঠে পিছনের জানালার দিকে তাকাতেই রমেনবাবুর বুক ধক করে উঠল। জানালাতেও একই রঙের ঝকঝকে পর্দা, ঠিক যেমনটা সুমিত্রা সব সময় মিলিয়ে টাঙাতো।
এত কিছু কিভাবে হলো? তিনি কি ঘুমিয়েছিলেন আর সেই সময় রঘু নিঃশব্দে সব বদলে দিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? রমেনবাবু ধীরে ধীরে বিছানায় উঠে বসলেন। চারদিকে চোখ বুলিয়ে আবার যেন অবাক হয়ে গেলেন। ঘরটা আজ অদ্ভুতভাবে গুছিয়ে আছে। ড্রেসিং টেবিলের ওপর সব জিনিস ঠিকঠাক সাজানো, কোণের আলনাটাও পরিপাটি, যেন 5 মাস আগে সেই চেনা দিনগুলো হঠাৎ ফিরে এসেছে। একবার ঘড়ির দিকে তাকালেন, প্রায় 9টা বাজে। একসময় এত বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস তার ছিল না, কিন্তু এখন সব বদলে গেছে। গভীর রাত পর্যন্ত বই, পত্রিকা আর নানা জার্নাল পড়তে পড়তে রাত কেটে যায়। ফলে রাতের ঘুম কমে গেছে আর সকালের ঘুম যেন দীর্ঘ হয়েছে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো একটা পরিচিত গলা। বাবা এখনো ওঠেনি রে রঘু। কথাটা কানে যেতেই রমেনবাবুর বুকের ভেতর কেঁপে উঠল। হৃদস্পন্দন যেন আচমকা বেড়ে গেল। এই কণ্ঠস্বর, এ কি সত্যি তিনি শুনলেন? মুহূর্তের জন্য তার মাথা ঝিমঝিম করে উঠল। এটা কি বাস্তব, নাকি তিনি এখনো ঘুমের ঘোরে আছেন? এত দিন পর এমন একটা কণ্ঠস্বর আবার শুনে তার মনে হলো, সময় কি তবে সত্যিই উল্টো দিকে হাঁটতে শুরু করেছে? যে কণ্ঠস্বরটা বাইরে থেকে ভেসে এসেছিল, মুহূর্তের মধ্যেই তার মালিক পর্দা সরিয়ে ভেতরে ঢুকল। তাকে দেখিয়ে রমেনবাবুর বুক যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। সামনে দাঁড়িয়ে সুমু, সৌমেন, তার একমাত্র ছেলে। বয়স 20-র কাছাকাছি, মুখ ভরা হাসি, চোখে উচ্ছ্বাসের ঝিলিক। বাবাকে বসে থাকতে দেখে সে এগিয়ে এসে প্রণাম করল। তারপর হেসে বলল, চমকে গেছে তো বাবা? মা বলেছিল আগে চিঠি লিখে জানাতে। আমি বললাম না, হঠাৎ গিয়ে হাজির হব, তবেই তো আসল মজা। কথাগুলো শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না রমেনবাবু। 2 হাতে ছেলেকে টেনে বুকে জড়িয়ে ধরলেন, যেন হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছেন। এতদিনের জমে থাকা শূন্যতা, অভিমান, অপেক্ষা সব একসঙ্গে ভেঙে বেরিয়ে এলো। আর তারপর যা তিনি জীবনে প্রায় কখনো করেননি, সেটাই হলো। চোখের জল গড়িয়ে পড়ল। সৌমেনও একটু অপ্রস্তুত হয়ে গেল। বাবার পিঠে হাত রেখে ধীরে ধীরে বলল, এবার আর কিছু নিয়ে ভেবো না বাবা, সব ঠিক হয়ে গেছে। মা আর কোথাও যাবে না, আমিও না। মাদ্রাজে এমন এক ঘটনা ঘটেছে, একদিনে মায়ের মনটাই বদলে গেল। পরে সব বলবো তোমাকে। ঠিক তখনই দরজার পাশে নরম শব্দ হলো। পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন সুমিত্রা। বাপ ছেলে তখনও কাছাকাছি দাঁড়িয়ে। রমেনবাবুর চোখের কোণে তখনও জল চিকচিক করছে। তাকে দেখেই রমেনবাবু তাড়াতাড়ি ছেলেকে ছেড়ে দিলেন। নিজের ওপরই হঠাৎ অদ্ভুত রাগ হলো তার। এই মানুষটার সামনে দুর্বল হয়ে পড়তে তিনি কখনো চাননি। সুমিত্রা কিছু বললেন না, শুধু স্থির চোখে তার দিকে তাকিয়ে রইলেন। স্নান সেরে এসেছেন তিনি। ভেজা চুলের ডগা থেকে জল পড়ছে। মুখে সেই পুরনো শান্ত সৌন্দর্য। আয়নার সামনে গিয়ে ড্রয়ার খুলে চিরুনি বের করলেন। যেন এই 5 মাসের ব্যবধান কখনোই ছিল না। ঘরের ভেতর হঠাৎ এক ভারী নীরবতা নেমে এলো। 3 জন মানুষ, অথচ কারুর মুখে কোনো কথা নেই।
অস্বস্তি, সংকট আর না বলা হাজারো অনুভূতি বাতাসে জমে রইল। সেই নীরবতা ভাঙল সৌমিনী। হাসতে হাসতে একটু হালকা গলায় বলল, আগে একটা খবর দিয়ে রাখি বাবা, এবার থেকে আমি তোমার সঙ্গেই কাজ করব। কন্ট্রাক্টরি সব কিছু তোমার হাত ধরে শিখব। এবার আর দূরে কোথাও নয়, তোমার পাশেই থাকব। সৌমিনীর কথা শুনে রমেনবাবু যেন একটু অস্বস্তিতে পড়ে গেলেন। এত বড় সিদ্ধান্ত এত সহজে? তিনি তাড়াতাড়ি মাথা নেড়ে বললেন, না না, তোকে এসব করতে হবে না, নিজের মতো করে কিছু ভাব। কথাটা শুনে ঘরের কোণে দাঁড়িয়ে সুমিত্রা চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ থেমে গেলেন। তার ঘন চুলের ভেতর আটকে থাকা চিরুনিটা এক মুহূর্ত স্থির রইল। তারপর সামান্য মুখ ফিরিয়ে রমেনবাবুর দিকে তাকালেন। চোখে যেন চাপা প্রশ্ন। রমেনবাবু ছেলের দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বললেন, তোর মা যা বলবে সেটাই করবি। সৌমেন হেসে উঠল। এটা তো মাই বলেছে তোমার সঙ্গে কাজ শিখতে, তোমার কাছেই থাকবো, তোমার হাত ধরে সব শিখব। এই কথায় রমেনবাবু আবার থমকে গেলেন, যেন ভেতরে কোথাও একটা পুরনো জমাট বরফ গলতে শুরু করেছে। এতদিনের দূরত্বের পরে এমন সহজ স্বাভাবিকতাকে বিশ্বাস করাও তার পক্ষে কঠিন হয়ে উঠেছিল। এদিকে সুমিত্রার হাত আবার ধীরে ধীরে চুলের ভেতর চিরুনি চালাতে শুরু করেছে। তার মুখ আয়নার দিকে, কিন্তু গলাটা শান্ত ও আগের মতোই গৃহস্থালীর স্বাভাবিক ছন্দে ভরা। তিনি ছেলেকে বললেন, রঘুকে বলতো ওই চায়ের ট্রেটা নিয়ে যাক, চা আর জলখাবার একসঙ্গেই নিয়ে আসুক। এত গল্প পরে হবে, আগে মুখ হাত ধুয়ে নে। দেখ, সকাল 9টা তো বেজেই গেল। সেই স্বাভাবিক গলা, যেন 5 মাসের দূরত্ব মুছে যাওয়ার মতো ইঙ্গিত লুকিয়েছিল। সুমিত্রার শেষ কথাগুলো যে আসলে রমেনবাবুকে উদ্দেশ্য করে বলা, সেটা সৌমিন বুঝতে পেরেছিল। তাই আর কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল রঘুকে ডাকতে। ঘরে আবার নীরবতা নেমে এলো। সুমিত্রা ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছিলেন। তার লম্বা ঘন চুলের ভারে শরীরটা সামান্য দুলে উঠছিল। সেই দৃশ্যটা অজান্তেই রমেনবাবুর চোখ টানছিল। একসময় এভাবেই তিনি চুপচাপ তাকিয়ে থাকতেন। কত সাধারণ, কত আপন ছিল এই মুহূর্তগুলো। হঠাৎ আয়নার মধ্যে দিয়ে দুজনের চোকাচোকি হয়ে গেল। রমেনবাবু যেন চমকে উঠলেন। অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে পড়লেন। এমন ভান করলেন যেন খুব তাড়া আছে, আর সোজা মুখ হাত ধুতে চলে গেলেন। কিন্তু জলের সামনে দাঁড়িয়ে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, হঠাৎ এমন কি হলো? এই সৌমেনকে নিয়েই তো তাদের সম্পর্কের সবচেয়ে বড় ভাঙন। সেই আঘাতই শেষ পর্যন্ত সংসারটাকে ভেঙে দিয়েছিল। সব কিছু আদালত পর্যন্ত গড়িয়েছিল, আর শেষ নিষ্পত্তির অপেক্ষায় ছিলেন তিনি। শ্বশুরের শেষ চিঠিতেও স্পষ্ট ইঙ্গিত ছিল, এবার আর ফেরার পথ নেই। সেই পরিণতির জন্য নিজেকে শক্ত করেই প্রস্তুত করেছিলেন রমেনবাবু। কিন্তু আজ সুমিত্রা হঠাৎ ফিরে এসেছে। শুধু ফিরে আসেনি, ছেলেকেও নিয়ে এসেছে। আর সেই ছেলেই বলছে সে বাবার কাছেই থাকবে, তার কাছেই কাজ শিখবে। আর এই সিদ্ধান্তের পেছনে নাকি সুমিত্রারই মত। সবকিছু যেন এত অবিশ্বাস্য লাগছিল যে নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি। মুখ মুছে আবার ঘরে ফিরলেন রমেনবাবু। দেখলেন
সুমিত্রা চুল আঁচড়ানো শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে খুব মন দিয়ে কপালে সিঁদুর পড়ছেন। সেই লাল রেখাটা যেন নিঃশব্দে অনেক না বলা কথা বলে দিচ্ছিল। এদিকে রঘু এসে চা আর সকালের খাবার রেখে গেছে। আবার আয়নার মধ্যে দিয়ে চোকাচোকি হলো দুজনের। এইবার রমেনবাবু দ্রুত মুখ ফিরিয়ে নিলেন, যেন সেই চোখের ভাষা পড়ে ফেলতে ভয় পাচ্ছেন। চুপচাপ পর থেকে নিজের পেয়ালায় চা ঢালতে শুরু করলেন। রমেনবাবু চায়ের কাপের দিকে হাত বাড়াতেই সুমিত্রার গলা ভেসে এলো, আগে টোস্টার ডিমটা শেষ করো, তারপর চা। গলা সেই পুরনো দৃঢ়তা আজও একটুও বদলায়নি। কথা বলার ভঙ্গি, নির্দেশ দেওয়ার অভ্যাস সব যেন আগের মতোই আছে, অথচ তবু কোথাও যেন একটা নরম সুর মিশে আছে, যা আগে তিনি হয়তো টেরই পাননি। রমেনবাবু চুপচাপ টোস্ট আর পোচ টেনে নিলেন সামনে। সুমিত্রা একটু এগিয়ে এসে দাঁড়ালেন। তার মুখের দিকে তাকিয়ে রমেনবাবু মৃদু হাসার চেষ্টা করলেন। কত দিন পর এমন সকালের নাস্তা, কিন্তু আশ্চর্য, আজ টোস্ট বা পোচের চেয়েও সামনে দাঁড়ানো এই মুখটাই যেন অনেক বেশি আকর্ষণীয় লাগছে তার কাছে। তবু বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস হলো না। সুমিত্রা হালকা চোখ বুলিয়ে বললেন, এই 5 মাসে দেখি চেহারার বেশ পরিবর্তন হয়েছে। কথার মধ্যে কৌতুক নাকি চাপা অভিমান রমেনবাবু ঠিক বুঝতে পারলেন না। পরিস্থিতি সামলাতে হেসে বললেন, কেন, এত খারাপ লাগছে নাকি? ঠিক তখনই পাশ থেকে রঘু বলে উঠল, খারাপ হবে না তো কি হবে, সকালবেলা 3-4 কাপ চা ছাড়া কিছুই খেতেন না, আর রাত 2টো পর্যন্ত আলো জ্বলতো ঘরে। রঘুর কথা শুনে রমেনবাবুর মনে হলো লোকটা যেন তাকে পুরো ফাঁসিয়ে দিল, কিন্তু আজ আশ্চর্যভাবে রাগও হলো না। বরং সুমিত্রার মুখে সেই পুরনো দখলদারি, সেই যত্নের আড়ালে লুকোনো উদ্বেগ যেন আবার স্পষ্ট দেখতে পেলেন। তিনি একটু নরম গলায় জিজ্ঞেস করলেন, তুমি কেমন ছিলে? সুমিত্রার সঙ্গে সঙ্গে জবাব দিলেন, কেমন ছিলাম? 5 মাসে একটা চিঠি লিখে খবর নিতে পারতে, নাকি ভেবেছিলে দূরে গেছি তাতেই বাঁচলে? কথাটা শুনে রমেনবাবুর মনে ঝড় বয়ে গেল। মনে পড়ে গেল শ্বশুরের পাঠানো সেই কঠিন চিঠিগুলো। প্রথমটাই ছিল উপদেশ, নিজে গিয়ে ক্ষমা চেয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর দ্বিতীয়টাই ছিল স্পষ্ট বার্তা, ডিভোর্সের প্রস্তুতি চলছে আর সৌমেনের ভবিষ্যতের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি তখনও জবাব দিয়েছিলেন, সৌমেন বড় হয়েছে, সে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। কিন্তু আজ এই অদ্ভুতভাবে ফিরে পাওয়ার মুহূর্তে সেসব কঠিন কথা মুখে আনতে ইচ্ছে হলো না। বরং টোস্টে কামড় দিয়ে চোখে সামান্য হাসি এনে তিনি মৃদু ঠাট্টার সুরে বললেন, এই বয়সে স্ত্রী দূরে গেলে তার চেয়ে ভালো আর কি বা হতে পারে? রমেনবাবুর কথার জবাবে সুমিত্রা সেই চেনা তীক্ষ্ণতা ফিরে এলো। মুখটা একটু কষে গিয়ে বললেন, থাক, তোমাদের পয়সার জোর থাকলে বয়স বলে কিছু থাকে না, 60কেও তখন কম মনে হয়। রমেনবাবু হেসে ফেললেন, আমার তো এখন 46, তাহলে কি পুরো বুড়ো হয়ে গেলাম নাকি? সুমিত্রা কথার জবাব দিলেন না, শুধু চোখের কোণ দিয়ে মানুষটাকে আরেকবার দেখে নিলেন। সকালে যখন তিনি ঘুমিয়েছিলেন, পাখার ঠান্ডা হাওয়ায় শরীর কুঁকড়ে, তখনও অনেকক্ষণ দাঁড়িয়ে তাকিয়েছিলেন সুমিত্রা।
সেই অসহায় নিশ্চুপ ঘুমন্ত মুখটার মধ্যে তখন তিনি এক অন্য মানুষকে দেখেছিলেন। একটা নরম দিক, একটা একাকিত্ব, একটা অদৃশ্য টান। আর এখন জেগে থাকা এই মানুষটার মধ্যে সেই পুরনো দৃঢ়তা, সেই আত্মবিশ্বাস আবার স্পষ্ট। অদ্ভুতভাবে তাতে তার রাগ হলো না, বরং ভালোই লাগলো। আর সেই ভালো লাগাটা যেন একেবারেই নতুন, অচেনা, কিন্তু গভীর। হঠাৎ সুমিত্রার ঠোঁটে হালকা হাসি ফুটল। তিনি বললেন, যা হোক, হ্যাঁ, একটা কথা ঠিক। সুমু যা বলেছে সেটা ঠিকই বলেছে। এবার থেকে ও তোমার সঙ্গে কাজেই বেরোবে। কথাটা শুনে রমেনবাবু যেন হকচকিয়ে গেলেন। এতক্ষণে সুমিত্রা ফিরে এসেছে, এই অবস্থায় তিনি আর নতুন করে কোনো বিতর্ক চান না। তাড়াতাড়ি বললেন, না না, ওসব হবে না। ও পড়াশোনা করুক, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শেষ করুক, ভালো একটা ফার্মে ঢুকুক, তারপর যা করার করবে। সুমিত্রা চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। এমনিতেই তার চোখ বড়, আর যখন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন তখন সেই চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে ওঠে। কয়েক মুহূর্ত সেইভাবেই তাকিয়ে থেকে তিনি শান্ত কিন্তু কঠিন গলায় বললেন, কিন্তু এখন আমি যে আর সেটা চাই না। যা চাই সেটা তোমাকে বলেই দিলাম। কাল থেকেই ও তোমার সঙ্গে কাজে বেরোবে। এই বলে তিনি উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। রমেনবাবু বসে রইলেন, মুখে বিস্ময়ের ছাপ। সবকিছু যেন তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তিনি কোনো দিন ভাবেননি সুমিত্রা এভাবে ফিরে আসবে, কিন্তু এটাও তার মনে হচ্ছে না যে রাগ ভেঙে বা হার মেনে ফিরে এসেছে সে, বরং যেন আগের মতোই নিজের সিদ্ধান্তে অটল, নিজের ইচ্ছাতেই দৃঢ়। সুমিত্রা কখনো আফসোস করতে জানতো না, আজও জানে না। শুধু আজ তার সেই ইচ্ছের দিকটাই বদলে গেছে। অথচ এই সৌমেনকে নিয়ে 5 মাস আগে তাদের সম্পর্কের সবচেয়ে বড় ঝড় উঠেছিল। সেই ঝড়ই সংসারটাকে প্রায় ভেঙে দিয়েছিল। তবে প্রথম নয়, এর আগেও বহুবার সুমিত্রা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তবে তাদের ঝগড়া কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো চেঁচামেচি বা কথার লড়াই ছিল না। সুমিত্রার স্বভাবে সেসব নেই। তিনি মুখে কম বলতেন, কিন্তু তার নীরবতা আর চোখের ভাষাই অনেক বেশি কঠিন ছিল। আর রমেনবাবুও এমন মানুষ নন যিনি ছোটখাটো ব্যাপারে উত্তেজিত হন। যতক্ষণ সম্ভব চুপচাপ সহ্য করতেন, সব শুনতেন, সব দেখতেন। কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে হঠাৎ একসময় বিস্ফোরিত হয়ে উঠতেন। 2-4টে কড়া কথা বেরিয়ে যেত মুখ থেকে। সেই সময় সুমিত্রা শুধু একবার তাকাতেন। সেই দৃষ্টি এমন হতো যেন সামনে দাঁড়ানো মানুষটা তার স্বামী নয়, একজন সম্পূর্ণ অপরিচিত কিংবা আরো নিচু কিছু। সেই চোখের চাহনি রমেনবাবুর রাগকে আরো উস্কে দিত, আর তখন কথার সীমা ভেঙে যেত। তার পরের দৃশ্য ছিল প্রায় নির্দিষ্ট। সুমিত্রা সোজা বাপের বাড়ি চলে যেতেন। তারপর শুরু হতো রমেনবাবুর মানভঞ্জনের পালা। প্রথমে ছেলেকে পাঠাতেন, তারপর ফোন করতেন। তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত নিজেকেই যেতে হতো শ্বশুর বাড়ি। সেখানে গিয়েও খুব একটা সহজ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। শ্বশুর বাড়ির সবাই সব সময় সুমিত্রার পক্ষেই থাকতেন। শাশুড়ির ঠান্ডা খোঁচা, শ্বশুরের গম্ভীর উপদেশ, বড়শালা বা তার স্ত্রী কটাক্ষ সবই সহ্য করতে হতো তাকে। ভেতরে ভেতরে রাগে ফুঁসলেও তখন রমেনবাবুর আর উপায় থাকতো না। সব অপমান চুপচাপ গিলে নিতেন, কারণ জানতেন সংসার টিকিয়ে রাখার জন্য এই পথটাই শেষ রাস্তা।
যদিও তিনি নিজে গিয়ে দাঁড়ালেই সুমিত্রার সঙ্গে সঙ্গে ফিরতেন না। রাগের তীব্রতা অনুযায়ী 1 দিন 2 দিন, কখনো 5 দিন পর ফিরতেন। রমেনবাবু অনেকবার ভেবেছেন তিনি তো স্বভাবে ঠান্ডা, ধৈর্যশীল মানুষ, তবু কেন তার ধৈর্যের বাঁধ মাঝে মাঝে এভাবে ভেঙে যায়। সুমিত্রা সেটা কোনো দিন বুঝতে চাননি, হয়তো বুঝলেও গুরুত্ব দেননি। কারণ তার চোখে রমেন চৌধুরী ছিলেন শুধু একজন সাধারণ কন্ট্রাক্টর, যার জীবনে তিনি যেন নিজের মর্যাদায় দয়া এসে জায়গা করে দিয়েছেন। আর সেই জায়গায় নিজের কর্তৃত্বকে কখনোই প্রশ্নের মুখে পড়তে দেননি। সুমিত্রার পারিবারিক অবস্থাও ছিল অনেক উঁচু। তার বাবা বড়সড় এক ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক এবং প্রভাবশালী মানুষ। অন্যদিকে রমেনবাবুর বাবা ছিলেন একজন সাধারণ ওভারসিয়ার, নিজের চেষ্টায় কন্ট্রাক্টরি ব্যবসা গড়ে তুলেছিলেন। সৎ আর বিশ্বস্ত মানুষ ছিলেন তিনি, সেই কারণে সুমিত্রার বাবার আস্থা পেয়েছিলেন। পরে রমেনবাবুও পড়াশোনা শেষ করে চাকরির পথে না গিয়ে বাবার ব্যবসাতেই নামেন। পরিশ্রম, সততা আর বুদ্ধির জোরে খুব অল্প সময়ে তিনি শ্বশুরের নিজের জায়গা করে নেন। তারপর বাবার মৃত্যুর পর সুমিত্রার বাবা যেন আরো বেশি করে তাকে আগলে নেন, কাজ দেন, সাহস দেন, সুযোগ দেন। আর রমেনবাবুও প্রমাণ করেন তিনি শুধু ভাগ্যের জোরে না, নিজের যোগ্যতাতেই উঠে দাঁড়িয়েছিলেন। তখন রমেনবাবুর বয়স মাত্র 25। জীবন তখন সামনে অনেকখানি খোলা, কিন্তু সেই সময়ই তার ভেতরে এক চাপা আকর্ষণ ধীরে ধীরে অসহনীয় হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সব হিসেব নিকেশ হারিয়ে তিনি এমন এক কাজ করে বসেছিলেন যা পরে ভাবলে নিজেকেই অবাক লাগত। তিনি চিঠি লিখেছিলেন সুমিত্রাকে, যে সুমিত্রা তার মালিকের একমাত্র মেয়ে। 4 বছর ধরে এই বাড়িতে যাতায়াত করতে করতে বহুবার তাকে দেখেছেন। সুমিত্রা যে অপরূপ সুন্দরী তা নয়, তবে সচ্ছল ঘরের মেয়েদের মধ্যে যে আত্মবিশ্বাস, সেই আলাদা আভা ছিল তার মধ্যে। কিন্তু রমেনবাবুর কাছে সেই উপস্থিতটুকুই যথেষ্ট ছিল তাকে ভিতর থেকে নাড়া দেওয়ার জন্য। সুমিত্রার বয়স তখন 19, কলেজে পড়ে। তার দাদা বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এই অবস্থায় রমেনবাবুর এই চিঠি লেখা যেন আকাশের চাঁদ ধরার মতো দুঃসাহসী ব্যাপার। তবু তিনি লিখেছিলেন। চিঠিতে লিখেছিলেন 4 বছরের নীরব ভালোবাসার কথা, নিজের বুকের মধ্যে জমে থাকা অস্থিরতার কথা। আর এটাও লিখেছিলেন যদি সামান্যতম আশার আলো পান, তবে নিজের জীবন বাজি রেখেও তিনি সুমিত্রার যোগ্য হওয়ার চেষ্টা করবেন। সুমিত্রাও তাকে চিনতেন। লোকটাকে বহুবার দেখেছেন, সুস্থ, বলিষ্ঠ, পরিশ্রমী চেহারা, চোখ এড়ানোর মতো নয়। সেই বয়সে মানুষ যেমন চুপচাপ অন্যকে দেখে, নিজেকেও যাচাই করে, তেমনই দেখেছিলেন। কিন্তু তার বেশি কিছু নয়, কারণ তার মনে ছিল একটা স্পষ্ট দূরত্ব। এই মানুষটি তার বাবার অধীনে কাজ করে, সেই সম্পর্কে বাইরে ভাববার অবকাশ ছিল না। তাই চিঠি পেয়ে প্রথমে যেন হতবাক হয়ে গিয়েছিলেন। এত সাহস! প্রথমেই মনে হয়েছিল চিঠিটা বাবার হাতে তুলে দেবেন, একবারই সব শেষ হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা করলেন না। কেন যেন রমেনের মুখটা মনে পড়ে গেল। মনে হলো এত বড় শাস্তি দেয়া ঠিক হবে না, দরকার হলে জবাব তিনি নিজেই দেবেন। সেই বিকেলেই দেখা হয়ে গেল। বাবা একটু আগেই বেরিয়েছেন। দূর থেকে রমেনকে দেখে সুমিত্রা ভ্রু কুঁচকে সোজা সামনে এসে দাঁড়ালেন। কাকে দরকার, বাবাকে না আমাকে? রমেনবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, উনি বেরিয়ে গেছেন দেখলাম।
কথাটা ঘুরিয়ে বললেও বোঝা যাচ্ছিল আসলে তাকেই দরকার। সুমিত্রার গলায় কড়া সুর নেমে এলো। চিঠির উত্তর চাই? রমেন মাথা নিচু করেও সোজা বললেন, পেলে অন্তত নিশ্চিন্ত হতাম। সুমিত্রা ঠান্ডা গলায় বললেন, তাহলে অপেক্ষা করো। বাবা ফিরলে চিঠিটা ওনার হাতেই দেব, উত্তরও উনিই দেবেন। রমেন কয়েক মুহূর্ত চুপ করে তাঁর দিকে তাকিয়ে রইলেন। চোখে ভয় ছিল না, বরং গভীর হতাশা। ধীরে বললেন, তাতে আর লাভ কি? উনি পড়ে হয়তো আমাকে তাড়িয়ে দেবেন, আর তুমি যদি না চাও আমি নিজেও সরে যাব। কিন্তু তোমার কাছ থেকে অন্তত এতটুকু সম্মান আশা করেছিলাম। তুমি? এই সম্বোধনে যেন সুমিত্রা আগুন হয়ে উঠলেন। রমেন একটু বিব্রত মুখে বললেন, ভুল হয়ে গেছে। 4 বছর ধরে মনে মনে তোমাকে তুমি বলেই কথা বলেছি, তাই মুখ ফসকে বেরিয়ে গেল। কথাটা শুনে সুমিত্রা চাইলেও আগের মতো রেগে উঠতে পারলেন না। তবু ঠোঁটে ব্যঙ্গ টেনে বললেন, তাহলে আশা করছো উত্তরটা আমি নিজেই দেব, আর তাতে তোমার সম্মানটাও বাঁচবে? রমেন সোজা উত্তর দিলেন, হ্যাঁ। আর উত্তর যদি না হয় তুমি নিজেই চলে যাবে? যেতে হবে, না গেলে নিজের কাছে ছোট হয়ে যাব। সুমিত্রা এবার ঠান্ডা ধারালো গলায় বললেন, আর যদি উত্তরটা তোমার কল্পনার মতো নিষ্ঠুর না হয়, তাহলে বাবার দয়ায় থেকে আমার যোগ্য হওয়ার চেষ্টা করবে? কথার সুরে এক ফোঁটাও কোমলতা ছিল না, কিন্তু সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারছিল এই কথোপকথনটাই হয়তো তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। রমেন শান্ত গলায় বলেছিলেন, আপনার বাবার সাহায্য ছাড়াও আমি নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করব। এই আত্মবিশ্বাসী উত্তরটা শুনে সুমিত্রার একটু মজা লাগলো। ঠোঁটে হালকা হাসি এনে বলেছিলেন, বেশ, যদি বাবার সাহায্য ছাড়াই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারো তাহলে আমার আপত্তি নেই, কিন্তু তাতে কতদিন লাগবে? রমেন এক মুহূর্ত না ভেবে বলেছিলেন, যদি তোমার ভরসা পাই 2 বছরের বেশি লাগবে না। বাবা একটা জমি কিনে রেখে গিয়েছিলেন, ওই 2 বছরের মধ্যেই সেখানে তোমার পছন্দ মতো একটা বাড়ি তুলতে পারলে, যদি মনে করো আমি পাস নাম্বার পাওয়ার যোগ্য, তাহলে জীবনের বড় পরীক্ষাগুলো পার হতে পারবো। কথার মধ্যে আলাদা দৃঢ়তা ছিল, প্রস্তাবটাও ছিল একেবারে অন্যরকম। সুমিত্রার কৌতূহল হয়েছিল লোকটা সত্যি কত দূর যেতে পারে। সেই কৌতূহল থেকেই তিনি কথা দিয়েছিলেন 2 বছর অপেক্ষা করবেন। আর সত্যি 2 বছর পর সেই অপেক্ষার শেষ হয়েছিল বিয়েতে। কিন্তু বিয়ে মানেই মিল নয়। শ্বশুরবাড়ির আভিজাত্য, নিয়মকানুন, সামাজিক পরিমণ্ডল এসবের সঙ্গে নিজেকে কখনোই পুরো মানিয়ে নিতে পারেনি রমেন। সুমিত্রার বাবা মা কিংবা বিদেশ ফেরত ইঞ্জিনিয়ার দাদারও এই বিয়েতে পুরো সায় ছিল না, তবে সুমিত্রার জেদের সামনে কেউ শেষ পর্যন্ত বাধা দেননি। সুমিত্রা বিয়ে করেছিলেন বিজয়ীর ভঙ্গিতে, কিন্তু সেই সঙ্গে নিজের বাপের বাড়ির রুচি, গর্ব, সামাজিক উচ্চতাও পুরোপুরি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তার মনে ছিল স্বামীকে নিজের মানদণ্ডে গড়ে তোলা তার এক প্রকার দায়িত্ব। শুরুর দিকে এসব রমেনবাবুর কাছে মজারই লাগতো, পরে ধীরে ধীরে বুঝতে পারলেন এই সম্পর্কের ভিতরে কোথাও যেন তাকে পুরোপুরি সম্মান দেয়া হচ্ছে না। সুমিত্রার বড় সিদ্ধান্ত, পরামর্শ, ভাবনা সবকিছুর কেন্দ্রে থাকতো তার বাবা মা দাদা। রমেনের মতামতের বিশেষ দাম ছিল না। তিনি কিছু বলতে গেলেই সুমিত্রা থামিয়ে দিতেন।
যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। সেইখান থেকে অদৃশ্য ফাটল শুরু। তারপর 1 বছরের মধ্যেই জন্ম নিল সৌমেন। কিন্তু সুমিত্রার চোখে সেটাও ছিল যেন রমেনের অপরিণামদর্শিতার ফল। সোজা জানিয়ে দিয়েছিলেন আর সন্তান নয়, এই এক ছেলেই যথেষ্ট। সৌমেন বড় হতে থাকলো মূলত মায়ের আর মামার বাড়ির তত্ত্বাবধানে। তার শিক্ষা, শাসন, ভবিষ্যৎ সব কিছুর সিদ্ধান্ত সেখানেই নেওয়া হতো। রমেনবাবুর মতামত সেখানে প্রায় অদৃশ্য। কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম। ছেলেটা অদ্ভুতভাবে বাবার দিকেই টান অনুভব করত। বাবার কাছে এলে আর মা বা মামার বাড়ির দিকে ফিরেও তাকাতো না। মাস্টার রেখে পড়ানো হতো, তবু পরীক্ষায় সে কখনো খুব ভালো ফল করতো না। মা বকলে ছুটে যেত বাবার কাছে। আর ছুটির দিনে বাবা যখন বাগানে কাজ করতেন, সৌমেনও কোদাল হাতে মাটি কাটত, নালা বানাতো, ঘেমে নিয়ে বাবার পাশে কাজ করত। এই দৃশ্যই সুমিত্রার সবচেয়ে অসহ্য লাগত। কারণ তার মনে সবচেয়ে বড় ভয় ছিল ছেলেটা ধীরে ধীরে তার বাবার মতোই হয়ে উঠছে। আর সেই ভয় কখনো চাপা থাকতো না। যখনই সেটা মুখ খেয়ে বেরিয়ে আসতো, স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে আগুন জ্বলে উঠত। একটা ছেলে, একটাই ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ নিয়ে দুই মানুষের দুই বিপরীত স্বপ্ন। সেখান থেকেই তাদের সম্পর্কের ভিতরে যুদ্ধটা আরো গভীর হয়ে উঠেছিল। সৌমেনকে নিয়ে সবার স্বপ্ন ছিল অনেক বড়। ইঞ্জিনিয়ার দাদুর ইচ্ছে নাতি বড় ডাক্তার হবে, আর ইঞ্জিনিয়ার মামার স্বপ্ন ভাগ্নি তারই মতো বড় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সমু যেন ছোটবেলা থেকেই সেই সব সাজানো স্বপ্নের বাইরে হাঁটত। দুজন বেছে নেওয়া মাস্টার, কড়া নজরদারি, সব রকমের সুযোগ সব থাকা সত্ত্বেও হায়ার সেকেন্ডারিতে সে শুধু 2nd ডিভিশনে পাশ করল। এই ফল যেন সুমিত্রার কাছে ব্যক্তিগত অপমান হয়ে দাঁড়ালো। আর সেই রাগের বড় অংশ গিয়ে পড়ল রমেনবাবুর ওপর। রমেনবাবু অবশ্য সহজ গলায় বলেছিলেন, যা হয়েছে হয়েছে, কত ছেলে তো 3rd ডিভিশনেও পাশ করে। এই সহজ কথাই আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। বিরাট তর্ক বাঁধল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে সুমিত্রা আবার বাপের বাড়ি চলে গেলেন। তবে এবারের মতো ঘটনা তখনও চরমে ওঠেনি। বাবা আর ভাইয়ের পরামর্শে সুমিত্রা ঠিক করলেন সুমুকে বিএসসি অনার্স পড়াবেন। যদি এবার ভালো ফল হয় তাহলে এখনো ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর রাস্তা খোলা থাকতে পারে। আবার নতুন যুদ্ধ শুরু হলো। দুজন নামী প্রফেসর রাখা হলো, প্রচুর টাকা খরচ হলো। আর এবার সুমিত্রা ছেলের ওপর আরো বেশি কঠোর হলেন। কিন্তু ফল বেরোতেই সব ভেঙে পড়ল। সৌমেন অনার্সই পেল না, সাধারণ পাস কোর্সে কোনো রকমে উত্তীর্ণ হলো। সুমিত্রার মাথায় যেন বাজ পড়ল। আর ঠিক তখনই ঘটল সেই 5 মাস আগের ভয়ঙ্কর বিস্ফোরণ। রমেনবাবু তখনও হেসে খুব স্বাভাবিক গলায় বলেছিলেন, অনেক তো চেষ্টা করলে, এবার ছেলেটাকে একটু ছেড়ে দাও, আমার সঙ্গে বেরোক, কাজ শিখুক, দেখবে নিজের মতো করে ভালো করবে। এই কথাতেই সুমিত্রা যেন আগুন হয়ে উঠলেন। ওর ভবিষ্যৎ নিয়ে তোমাকে কেউ মাথা ঘামাতে বলেনি, তুমি তোমার কুলি মজুরের কাজ করো। এই অপমানের পর রমেনবাবু আর চুপ থাকতে পারেননি। তিক্ত হেসে বলেছিলেন, জানি তুমি আমায় বড়জোর কুলি মজুরি ভাবো, কিন্তু ঠিকই জানো আমার ছেলে সেই কাজটাই সবচেয়ে ভালো পারবে। আর তাতে লজ্জার কিছু নেই। তোমার বাবা আর দাদা এখন সিএ পড়াতে বলেছে, তাই না? শুনে রাখো, ওটা হবে ভস্যে ঘি ঢালা, ফল কিছুই হবে না।
সুমিত্রার চোখ দুটো শক্ত হয়ে উঠেছিল। চেঁচিও না, সুমুর ব্যাপারে কেউ তোমার মতামত চাইনি। এই কথাটাই যেন রমেনবাবুর ভিতরে জমে থাকা ক্ষোভকে ফেটে বেরোতে বাধ্য করল। কেন চাইনি? কেন, তুমি চাওনি? সুমিত্রার ঠান্ডা উত্তর, কারণ তোমার সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এই কথায় রমেনবাবুর ধৈর্য শেষ। সেটা ভাবতে হলে নিজেরও কিছু যোগ্যতা থাকা দরকার। শুধু রক্ত জল করার টাকা খরচ করতে পারলেই কালচার দেখানো যায় না, এইটুকু বুঝতে বুদ্ধি লাগে। সুমিত্রার মুখ রাগে সাদা হয়ে গেল। আবার বলছি, ছোট লোকের মতো চেঁচিও না। এই কালচারটার পিছনেই একদিন হাত জোর করে ঘুরেছিলে। ছোট লোক শব্দটা যেন রমেনবাবুর মাথায় আগুন ধরিয়ে দিল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। আমি গাধা ছিলাম বলেই সেই ভুল করেছিলাম, এখন সেটা হাড়ে হাড়ে বুঝছি। সুমিত্রা কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলেন, তারপর খুব ঠান্ডা গলায় বললেন, ভালো, যখন বুঝতে পেরেছ, আমার ব্যবস্থাও আমি নিজেই করব। ছেলে সিয়ে পড়বে কিনা সেটা আমি ঠিক করব। রমেনবাবু গর্জে উঠলেন, পড়বে না, আমার ছেলে আমার মতোই হবে। তোমার বাবাকে বলো তাদের ঘরে অন্য নাতি নাতনিদের হিরে বানাক, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না। শেষবারের মতো সুমিত্রা তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল, আঘাত ছিল, আর ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর শুধু বললেন, তাহলে তোমার ছেলে আর তোমার ছেলে থাকবে না। এই বলে ছেলেকে নিয়ে চলে গেলেন। সৌমেনের নিজের ইচ্ছে থাকুক বা না থাকুক, মায়ের অবাধ্য হওয়ার সাহস তার ছিল না। সেদিন রমেনবাবু বুঝেছিলেন এবারের যাওয়া আগের মতো নয়, তবু তিনি চুপ ছিলেন, কারণ তার জেদও তখন পাথর হয়ে গেছে। শ্বশুরের প্রথম চিঠিতে ক্ষমা চেয়ে মেয়েকে ফিরিয়ে আনতে বলা হয়েছিল, তাতেই তিনি অপমানিত বোধ করেছিলেন। দ্বিতীয় চিঠিতে যখন ডিভোর্সের কথা উঠল, তখন তার জবাবও দিয়ে দিয়েছিলেন। তারপর থেকে তিনি অপেক্ষা করেছিলেন শেষ বিচারের জন্য। এই দীর্ঘ 5 মাসে রমেনবাবু বাইরে থেকে যতই নিজেকে শক্ত করে রেখেছেন, ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। ঘর ছিল, কাজ ছিল, রোজগার, জীবনও ছিল, কিন্তু কোথাও যেন সব ফাঁকা। সেই ফাঁকাটা তাকে নরম করেনি, বরং আরো কঠিন করে তুলেছিল। নিজের উপরে রাগ হতো, কেন এমন হলো, কোথায় ভুল হলো, এই প্রশ্নগুলো বারবার ফিরে আসতো। আর তার সঙ্গে জমতো অভিমান। কিন্তু আজ সকালের দৃশ্য যেন সব হিসেব ওলট পালট করে দিল। 5 মাস পর হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে সব বদলে গেছে। সুমিত্রা নিজেই ফিরে এসেছে, সঙ্গে সৌমেনকে নিয়ে। আর শুধু ফিরে আসাই নয়, সবচেয়ে বড় আশ্চর্যের কথা, সেই সুমিত্রাই আজ নিজের মুখে বলে দিয়েছে এবার থেকে ছেলে বাবার সঙ্গেই থাকবে, আর তার কাছেই কাজ শিখবে, তার পথেই হাঁটবে। যে বিষয়টা নিয়ে একদিন এত বড় ভাঙন তৈরি হয়েছিল, আজ সেই বিষয়টাই যেন মিলনের সেতু হয়ে সামনে দাঁড়িয়ে। রমেনবাবুর কাছে এই বদলটা এখনো অবিশ্বাস্য। মনে হচ্ছে যেন বাস্তব নয়, হয়তো কোনো অসম্ভব স্বপ্ন, যা ঘুম ভাঙলেই মিলিয়ে যাবে। সেদিন বাড়িতে এক অদ্ভুত শান্ত পরিবেশ। অনেকদিন পর সুমিত্রা নিজে রান্নাঘরে নেমেছেন। রঘুর সঙ্গে হাত লাগিয়ে রান্না করছেন। এই দৃশ্যটাই রমেনবাবুর কাছে নতুন। সুযোগ পেয়ে তিনি চুপি চুপি সৌমেনকে কাছে ডাকলেন। গলাটা নিচু করে জিজ্ঞেস করলেন, বলতো, তোর মায়ের হঠাৎ এমন বদল হলো কি করে? সুমু প্রথমে একটু হেসে ফেলল, তারপর বলল, মা কিছু বলেনি, কিন্তু আমি বুঝেছি। রমেনবাবু আরো কৌতূহলী হয়ে উঠলেন।
কি বুঝেছিস? সৌমেন তখন ধীরে ধীরে পুরো ঘটনাটা বলতে শুরু করলো। মা তখন ভীষণ রাগে ছিল। দাদু ঠিক করেছিলেন কিছুদিন সবাই মিলে মাদ্রাজে ঘুরে আসবে, তারপর ফিরে এসে ঠান্ডা মাথায় ডিভোর্সের মামলা শুরু করবে। মামাও দাদুর দিকেই ছিল। মাদ্রাজে গিয়ে তারা এক বিখ্যাত ঠান্ডা পানীয়ের রেস্তোরাঁয় যেত। লোকে মুখে তার নাম শেঠজির ঠান্ডা ঘর। বড় বড় গাড়ি এসে দাঁড়াতো, শহরের নামী লোকেরা সেখানে আসতো। বিশাল এয়ার কন্ডিশনার হল ঘর, চারিদিকে আলো ঝলমল, আর ভেতরে সারি সারি কর্মচারী ছুটে বেড়াচ্ছে। এই জায়গাটার মালিক ছিলেন একজন মাঝবয়সী শেঠজি। প্রতিদিন তাকে মার্সিডিজ গাড়ি থেকে নামতে দেখা যেত। তিনি গদিতে বসে কড়া চোখে সব নজর রাখতেন। কোথাও সামান্য ভুল হলেই কর্মচারীদের ধমক। এতে সবারই মনে একটা বিরক্তি জমে উঠেছিল। কিন্তু ওই কর্মচারীদের মধ্যে একজন ছিল সবার আলাদা প্রিয়। 13-14 বছরের এক ছেলে, নাম শঙ্কর। মুখে সারাক্ষণ হাসি, কোকড়ানো চুল, বড় বড় উজ্জ্বল চোখ, আর কাজের মধ্যে এক অদ্ভুত প্রাণ শক্তি। সে এক টেবিল থেকে আরেক টেবিলে ছুটে যেত, খদ্দেরদের সঙ্গে কথা বলতো, কি ভালো হবে বুঝিয়ে দিত। প্রথম দিনই সুমিত্রারা কি নেবে ঠিক করতে পারছিল না। তখন শঙ্কর এসে বলেছিল, ম্যাডাম, চকলেট ক্রিম মিল্কশেক নিন, আমি বলছি ভালো লাগবে। তার গলায় ছিল আত্মবিশ্বাস। সুমিত্রা মেনু দেখে জিজ্ঞেস করেছিলেন, এইটা বেশি দাম কেন? ছেলেটা আগ্রহ নিয়ে বোঝাতে শুরু করলো, একটা মেশিনে হয়, একটা হাতে তৈরি হয়। হাতে করলে বেশি পরিশ্রম, বেশি যত্ন। তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে শুধু কাজ করছে না, সে কাজটাকে ভালোবেসে ফেলেছে। পুরো রেস্তোরাঁয় সে যেন একটা আলাদা আলো। সবাই তাকে ডাকছে, কথা বলছে, সে ছুটছে, আবার হাসছে। সমুর মামি ভেবেছিলেন নিশ্চয়ই দারিদ্র এই ছেলেটাকে এত ছোটবেলায় কাজ করতে বাধ্য করেছে। হয়তো সংসারের কষ্টই তাকে ঠেলে দিয়েছে এখানে। কিন্তু শেষ দিনের ঘটনা সব ধারণা বদলে দিল। রাত 10:30, দোকান বন্ধের সময়। ভিড় প্রায় নেই। শঙ্কর তখন ক্লান্ত, ঘামে ভেজা, কিন্তু মুখে সেই একই মিষ্টি হাসি। তাকে দেখে সবার মুখে মায়া হলো, আর সেই সঙ্গে রাগ হলো ওই শেঠজির ওপর। মনে হচ্ছিল ছেলেটার সমস্ত পরিশ্রম শুষে নিয়ে লোকটা শুধু টাকা গুনছে। কিন্তু কেউ তখনও জানতো না সত্যিটা ঠিক উল্টো। সেদিন রাতের দিকে রেস্তোরাঁর ভিড় অনেকটাই কমে এসেছিল। দোকান বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে এসেছে। তাদের দেখে শঙ্কর আবার ছুটে এলো। এই কদিনই ছেলেটার সঙ্গে বেশ একটা আপন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল সবার, কিন্তু গল্প করার ফুরসত তার ছিল না কখনো। সেদিনও ক্লান্তিতে মুখ ভেজা, কপালে ঘাম চিকচিক করছে, তবু ঠোঁটে সেই একই হাসি। তাকে দেখে সবার মন নরম হয়ে গেল, আর সেই সঙ্গে রাগও বাড়ল শেঠজির ওপর। মনে হচ্ছিল একটা বাচ্চা ছেলে এত পরিশ্রম করছে, আর ওই মানুষটা শুধু বসে বসে টাকা গুনছে। সুমিত্রা মায়া করে তাকে এক গ্লাস ঠান্ডা পানীয় খাওয়াতে চাইলেন, কিন্তু শঙ্কর দূরে বসে থাকা মালিকের দিকে একবার তাকিয়ে মিষ্টি হেসে মাথা নেড়ে না করে দিল। সবাই ভাবল এখন খেলে কাজের ক্ষতি হবে, আর তার জন্য বকুনি খেতে হবে। তাই আর কেউ জোর করল না। সুমিত্রা জিজ্ঞেস করলেন, তুমি কি প্রতিদিনই সময়ই আসো? না, আমি 5টায় আসি, আরো 8 ঘন্টা আগে এসে সব দেখে নিতে হয়। সকাল থেকে কি করো? ছেলেটা সহজভাবে উত্তর দিল, সকালে পড়ি, তারপর স্কুলে যাই, বিকেলে খেয়ে এখানে চলে আসি। রোজ? হ্যাঁ, রোজই। সুমিত্রার বৌদি জিজ্ঞেস করলেন, বাড়িতে কে কে আছে তোমার? সবাই আছে, বাবা মা
ছেলেটা মাথা নাড়ল, তারপর হঠাৎ আঙুল তুলে দূরে গদিতে বসা শেঠজিকে দেখিয়ে বলল, ওই তো আমার বাবা। এক মুহূর্তে সবাই থমকে গেল। যে মানুষটাকে এতক্ষণ নিষ্ঠুর মালিক ভেবে ঘৃণা করছিল, তিনি আসলে ছেলেটা নিজের বাবা। শঙ্কর একটু লজ্জা পেয়ে বলল, বাবা বুড়ো হয়ে গেলে তো আমাকেই এই দোকান সামলাতে হবে, তাই রোজ আমাকে সঙ্গী নিয়ে আসে, সব শেখায়। দোকান বন্ধ হলে আমরা একসঙ্গে বাড়ি ফিরি। তার চোখে তখন ছিল গর্ব। আরো বলল, খুব মজা লাগে। বাবা মাঝে মাঝে কড়া খদ্দের সেজে বসে, আমাকে সার্ভ করতে বলে, ইচ্ছে করে ভুল ধরে। তখন আমায় সত্যিকারের খদ্দেরের মতো সামলাতে হয়, হাসতেও পারি না। এই কথাগুলো শুনে সবার মুখের ভাব বদলে গেল, বিশেষ করে সুমিত্রার। সেই মুহূর্তে যেন তার ভিতরে জমে থাকা অহংকার, রাগ, বিচার সব কেমন নরম হয়ে গেল। তিনি প্রথমবার বুঝলেন, একজন বাবা তার ছেলেকে নিজের হাতে কাজ শেখানো মানে তাকে ছোট করা নয়, বরং তাকে জীবনের ভিত শেখানো। সৌমেন বাবাকে বলছিল, ছেলেটার ওই কথা শুনে মায়ের মুখটা যেভাবে বদলে গেল, তুমি দেখলে বিশ্বাস করতে। সেই রাতেই বাড়ি ফিরে মা হঠাৎ সিদ্ধান্ত জানালেন, এবার থেকে সৌমেন বাবার কাছেই কাজ শিখবে। দাদু দিদা আপত্তি করেছিলেন, কিন্তু মা কারোর কথা শোনেননি। আজ হাওড়া স্টেশনে নামার পরও দেরি না করে সোজা এখানে চলে এসেছেন। সুমু কথা শেষ করতেই ঘরে ঢুকলেন সুমিত্রা। বাবা ছেলে দুজনেই যেন চমকে উঠল। চোকাচোকি হতেই সৌমেন বুঝে গেল সব কথা ধরা পড়ে গেছে। লজ্জা পেয়ে সরে গেল। ঘরে রইল শুধু দুজন, রমেনবাবু আর সুমিত্রা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে, কোনো কথা নেই, শুধু দীর্ঘ নীরবতা। কিন্তু সেই নীরবতার ভিতরেই যেন 22 বছরের অভিমান, ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর না বলা সত্য একসঙ্গে দাঁড়িয়ে আছে। 22 বছর পর তারা যেন প্রথমবারের মতো একে অপরকে সত্যিই নতুন করে দেখল। এই ছিল আজকের গল্প দাম্পত্য। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সত্যি আমাদের সামনে আসে খুব সাধারণ কোনো ঘটনার মাধ্যমে। সম্মান, বিশ্বাস আর বোঝাপড়া, এই তিনটি একটা সম্পর্কের ভিত। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, দূরত্ব তৈরি হয়। আর একবার যদি সেই সম্মান ফিরে আসে, ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগে। গল্পটা যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই জানিও তোমাদের মতামত। আর বাংলা সাহিত্যের এমন আরো ক্লাসিক গল্প শুনতে সঙ্গে থেকো তনুর বাংলা ক্লাসিক স্টোরির সঙ্গে। আমি তনুশ্রী, আবার ফিরবো নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।